ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের বাংলা সাহিত্য সঞ্চয়ন যে বইটি রয়েছে, এই বইটি থেকে ইতিপূর্বে আমরা বিভিন্ন অধ্যায় থেকে তার বিষয়বস্তু এবং প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। আজকে এই ভিডিওতে তোমাদের এই সাহিত্য সঞ্চয়ন বইটিতে পথের দাবি নামক একটি গল্প রয়েছে, যেটা পথের দাবি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই উপন্যাসটা কিংবা এই গল্পটা আমরা বিষয়বস্তু বুঝে নেব। সেজন্য যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখো, কারণ পরবর্তীতে আরও অন্যান্য অধ্যায় কিংবা অন্যান্য বিষয় থেকে যে সকল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, সেগুলো নিয়ে পরপর আমরা আলোচনা করব। আর সেগুলো পেতে গেলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখতে হবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে তার নোটিফিকেশান পৌঁছে যায়। চলো তাহলে শুরু করছি আমরা পথের দাবি উপন্যাসটি। দেখো, এই পথের দাবি গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই পথের দাবি গল্পটি তার পথের দাবি নামক একটি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই উপন্যাসে মোট 31টি পরিচ্ছেদ রয়েছে। তার মধ্যে তোমাদের যে পাঠ্যের মধ্যে গল্পটি রয়েছে, এই গল্পটি ওই পরিচ্ছেদগুলির 6 নম্বর এবং 7 নম্বর পরিচ্ছেদের কিছু অংশ নিয়ে তৈরি হয়েছে। যাই হোক, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আগে জেনে নিই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি 15ই সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে হুগলি জেলার, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় আর মায়ের নাম ছিল ভুবনমোহিনী দেবী। যাই হোক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এর আগে তোমরা একটা গল্প পড়েছ পল্লী সমাজ বলে, ক্লাস 8-এ। ওকে, মোটামুটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন ঔপন্যাসিক, একজন ছোট গল্পকার, এভাবে মোটামুটি প্রচুর লেখালেখি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। যাই হোক, এটি পথের দাবি উপন্যাস থেকে নেওয়া। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটা ছোট গল্প রয়েছে মহেশ বলে। আর আরেকটা উপন্যাস রয়েছে শ্রীকান্ত বলে একটা উপন্যাস, পল্লী সমাজ উপন্যাস, এই পথের দাবি উপন্যাস, এইভাবে বেশ বিখ্যাত কিছু কিছু উপন্যাস রয়েছে। যাই হোক, ও প্রসঙ্গে আমরা যাচ্ছি না। এখানে গল্পটার বিষয়বস্তু বুঝতে গেলে আমাদের গল্পের আগের কিছু প্রেক্ষাপট আমাদের বুঝতে হবে। অর্থাৎ এই যে পথের দাবি উপন্যাসের পরিচ্ছেদ 1 থেকে 5 পর্যন্ত পরিচ্ছেদে কোন বিষয়বস্তুটা রয়েছে সেটা আগে বুঝে নিলে তবে আমাদের এই গল্পটা, অর্থাৎ আমাদের 6 নম্বর এবং 7 নম্বর অংশটা বা 7 নম্বর পরিচ্ছেদটা বুঝতে আমাদের সুবিধা হবে, বা আমাদের পাঠ্যাংশটা বুঝতেও সুবিধা হবে। তাই আমরা প্রথমেই গল্পের 1 নম্বর থেকে 5 নম্বর পরিচ্ছেদের মূল বিষয়বস্তুটা আগে বুঝে নিই। ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, এই গল্পের প্রধান যে চরিত্র তার নাম হলো অপূর্ব হালদার। এটা ছিল জাতিতে ব্রাহ্মণ, তবে অপূর্বের বাবা কিংবা দাদারা তারা এই সমস্ত জাতপাত, ছোঁয়াছুঁয়ি, এই সমস্ত বিষয়গুলি কিংবা পূজা অর্চনা, এই সমস্ত যে ধর্মীয় যে সকল কুসংস্কার, ছোঁয়াছুঁয়ি, জাতপাত যাওয়া বা এঁটো কাটা, এই সমস্ত বিষয় তারা অতটা মেনে চলতেন না। কিন্তু অপূর্ব ছিল তার মামার বাড়ির সূত্রে, অর্থাৎ তার মামারা যেরকম এই সমস্ত জাতপাত, তারপরে এঁটো কাটা, এই সমস্ত বিষয়গুলো একটু বেঁচে চলে, ঠিক সেই রকম ছোঁয়াছুঁয়ির বিষয়গুলো একটু যেরকম বেঁচে চলে, ঠিক সেরকম অপূর্বর মায়ের মধ্যে ওই বৈশিষ্ট্য রয়েছে। আর সেই বৈশিষ্ট্যের সূত্রে অপূর্ব ও তার মায়ের সূত্র অনুযায়ী তার মধ্যেও এই বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। অর্থাৎ সেও ছিল একজন গোঁড়া ব্রাহ্মণ, যদিও সে সায়েন্সের স্টুডেন্ট, তা সত্ত্বেও এই সমস্ত জাতপাত, ছোঁয়াছুঁয়ি, এই বিষয়গুলো তার মধ্যে ছিল। এখন অপূর্ব যখন খুব অল্প বয়স, অর্থাৎ যখন স্কুলে পড়াশোনা করে, সেই সময় প্রায় 12-13 বছর বয়স, সেই বয়সেই সে স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত হয়ে যায়। অর্থাৎ সে সময় যেরকম চতুর্দিক দিয়ে যে ইংরেজ প্রহসন চলছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে
সে স্কুলে পড়াকালীন ওই স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত হয়ে যায়। ফলে তার বাবার চাকরির ক্ষেত্রে এবং তার স্কুলে পড়ার ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হয়। অর্থাৎ সে সময়ে ইউরোপিয়ানদের বিরুদ্ধে ওই স্বদেশী আন্দোলন করা তার পক্ষে খুব কঠিন একটা কাজ হয়ে দাঁড়ায়। ফলে সে এবং তার বাবা উভয়ই জড়িয়ে পড়ে এই শক্ত কাজের মধ্যে। ফলে তার বাবার চাকরি যাওয়ার সম্ভাবনা আর তার স্কুল ছেড়ে যাওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়। তবে বহু কষ্টে অপূর্বের বাবার এক বন্ধু, তার নাম ছিল নিমাইবাবু। সেই নিমাইবাবু পুলিশের একজন উচ্চপদস্থ কর্মচারী, খুব উঁচু পদের একজন চাকরি করেন। তাঁরই হাত ধরে বা তাঁরই সহযোগিতায় অপূর্ব এবং তার বাবা এই বিশাল সংকট থেকে বা বিপদ থেকে রেহাই পায়। অবশেষে দেখা যায় যে অপূর্বের বাবার চাকরিটাও বহাল থাকে আর সেই সাথে সাথে অপূর্ব ও স্কুলে ভালোভাবে পড়াশোনা শিখতে আরম্ভ করে। এইভাবে অপূর্ব যখন এমএসসি পাশ করে, এই এমএসসি পাশ করার পরে দেখা যাবে যে রেঙ্গুন থেকে, অর্থাৎ যেটা বার্মা প্রদেশে অবস্থিত, বার্মায় অর্থাৎ যেটা আমরা বর্তমানে মায়ানমার বলে জানি, যে বাংলাদেশের পরেই মায়ানমার যে দেশটি রয়েছে, সেখান থেকে অপূর্বের একটা চিঠি আসে, চাকরির চিঠি। অপূর্ব চিন্তা ভাবনা করলো যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে চাকরি পাওয়াটা খুবই টাফ ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। কিন্তু এই যে চাকরি পেয়েছি, এর জন্যে তো আমাকে আবার ম্লেচ্ছদের দেশে যেতে হবে, অর্থাৎ বিধর্মীদের দেশে, আর সেই সাথে সাথে আমাকে কালাপানি অতিক্রম করে, অর্থাৎ নদী সমুদ্র পার হয়ে তারপরে যেতে হবে। তো এই ক্ষেত্রে যেন একটা কুসংস্কারের মধ্যে আবদ্ধ ছিল। কিন্তু সে চিন্তা করলো যে আমাকে যেতেই হবে, এই কাজটা আমার জন্য খুবই প্রয়োজন বর্তমান সময়ে। ফলে কি করলো, সে তার মায়ের সাথে আলোচনা করলো, কিন্তু মা একদমই নারাজ। যেহেতু মা ওই রকম গোঁড়ামি, অর্থাৎ জাতপাত, এই সমস্ত বিষয়গুলো তার মধ্যে ছিল, তো সেজন্য মাও প্রায় নিষেধ করেছিল। কিন্তু সে মাকে বুঝিয়ে বলল যে এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে চাকরিটা আমার পাওয়া খুবই প্রয়োজন আর আমার যাওয়াও খুবই দরকার। ফলে তার মাও প্রায় গররাজি হয়েও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। তবে তার মা তাদের বাড়ির একমাত্র পরিচারক যে তেওয়ারি নাম, সেই তেওয়ারি নামের চাকরটিকে, যে ছোটোবেলা থেকে অপূর্ব কিংবা তার দাদাদের দেখভাল করে আসছে, সেই রকম একজন বিশ্বস্ত চাকরকে অপূর্বের মা অপূর্বের সাথে পাঠিয়ে দেয়। কারণ যেহেতু অপূর্ব একটা অচেনা জায়গায় যাচ্ছে, সেহেতু তাকে দেখভাল করার, তার রান্নাবান্না যাবতীয় অন্যান্য কাজ তাকে দেখাশোনা করার জন্য তেওয়ারিকে পাঠানো হলো। এই তেওয়ারি ছিল একজন ওই বাঙালি ব্রাহ্মণ, এরাও জাতিতে ব্রাহ্মণ ছিল, যাই হোক, তো তেওয়ারিকে পাঠানো হলো। রেঙ্গুনে পৌঁছানোর পরে দেখা যাবে যে অপূর্ব এবং তেওয়ারি থাকার জন্য তাদের কোম্পানির তরফ থেকে, অর্থাৎ এদের কোম্পানির নাম ছিল বোথা কোম্পানি, বোথা, বয়কার থায়াকার, এই বোথা কোম্পানির তরফ থেকে তাদের একটা ঘর দেওয়া হয়, যেটা 3 তলা বিশিষ্ট কাঠের একটা ঘর। সেই কাঠের ঘরের দোতলাতে এদের জায়গা করে দেওয়া হয়। আর সেই কাঠের ঘরের 3 তলার উপরে থাকতো একজন ইউরোপিয়ান ফিরিঙ্গি সাহেব। এই ফিরিঙ্গি সাহেব বিয়ে করেছিলেন একজন ভারতীয় মহিলাকে, আর তার একটা কন্যা সন্তানও ছিল, যার নাম ছিল ভারতী। যদিও ভারতীর পূর্বের যে বাবা ছিল, সে বাবা ছিল ভারতীয়, আর সে মারা যাওয়ার পরে ভারতীর মা এই ফিরিঙ্গি সাহেবকে বিয়ে করে। সেই সূত্রে ভারতী তার নামের শেষে তার নিজের বাবা, অর্থাৎ যিনি মারা গিয়েছেন, তার টাইটেল ব্যবহার করে না, বরং এই ফিরিঙ্গি সাহেবের যে জোসেফ নামক একটা টাইটেল ছিল, সেই ভারতী তার নামের শেষে জোসেফ টাইটেলটা ব্যবহার করত। এইবার যখন অপূর্ব অফিসে চলে যায়, সে সময় দেখা যাবে যে তেওয়ারি রান্নাবান্না বিভিন্ন রকম কাজ কারবার যখন করছে, তো বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে দেখা যাবে যে উপর থেকে ফিরিঙ্গি সাহেব, যে কাঠের দোতলার উপর থাকে, সে একদিন বিভিন্ন জল টল ফেলে, মানে একদম বিশাল অবস্থা করে দিয়েছে। আর সেই জলগুলো কাঠ বেয়ে নিচে এসে তেওয়ারিদের বাড়ি মোটামুটি পুরো
হাঁড়ি টাড়ি যে সমস্ত রান্নাবান্নার জিনিসপত্র ছিল সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছে। ফলে তেওয়ারি দেখে খুব রেগে গিয়েছে এবং সে উচ্চস্বরে বিভিন্ন হম্বিতম্বি করছে, বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা বলছে, রাগারাগি করছে। ওদিকে দেখা যাবে যে উপর থেকে ওই ফিরিঙ্গি সাহেবও দু চার কথা বলছে। তো এইভাবে একটা মানে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। তারপর যখন আস্তে আস্তে মিটমাট হয়ে যায়, তো ফিরিঙ্গি সাহেব যখন বাইরে চলে যায়, তো অপূর্ব অফিস থেকে আসার পরে অপূর্বকে পুরো ঘটনা তেওয়ারি যখন শুনিয়েছে, অপূর্ব তো ভীষণ রেগে গিয়েছে। গিয়ে উপরে গিয়ে অপূর্ব জোর গলায় একটু ঝগড়া করলো। তবে ফিরিঙ্গি সাহেব বাড়িতে ছিল না, তার মেয়ে ভারতী ছিল। তাকে বিভিন্ন ভাষায় উচ্চস্বরে একটু জোর দিয়ে আর কি ঝগড়া করেছে। ফলে পরে ফিরিঙ্গি সাহেব আসার পরে ওই ভারতী তার সমস্ত এই ঘটনার কথা সেই ফিরিঙ্গি সাহেবকে জানায়, অর্থাৎ তার বাবাকে জানায়। ফলে ফিরিঙ্গি সাহেব কি করে না, থানায় গিয়ে অপূর্ব এবং তেওয়ারির নামে ডায়েরি করে। ফলে কি হয় না, দেখা যাবে যে বিচার করার পরে দেখা যাবে যে যেহেতু এরা ভারতীয় আর ইউরোপিয়ান একজন এদের নামে নালিশ করেছে, সেহেতু এদের ভারতীয় হওয়ার সূত্রে এদের উপরে যে মামলার কেস হয় সেই কেসের কারণে এদের 20 টাকা জরিমানা হয়। অথচ এদের বিনা দোষ সত্ত্বেও, কোনো দোষ না থাকা সত্ত্বেও এদের উপর 20 টাকা জরিমানা হয়। ফলে এই বিষয়টা অপূর্বের মনের মধ্যে একটা দাগ তৈরি করে। এরপরে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে দেখা যাবে যে অপূর্ব যে রেঙ্গুনে এসে কাজটি করছে, সেখানে অপূর্বদের অফিসে একজন অ্যাকাউন্ট্যান্ট যার নাম ছিল রামদাস তলোয়ারকর। এই রামদাস তলোয়ারকরের সাথে অপূর্বের ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এই রামদাস তলোয়ারকর ছিল জাতিতে একজন মারাঠি ব্রাহ্মণ। ফলে অপূর্বের সাথে ভালো তার জমে গিয়েছিল এবং প্রায় সময়ই তলোয়ারকর অপূর্বের এই কাছে এসে কথাবার্তা বলতো, এদের বাড়িতে এসে। আবার যখন চলে যেত তো অপূর্ব মাঝে মাঝে তাকে রেল স্টেশন পর্যন্ত এগিয়ে দিত। এইভাবে একদিন রেল স্টেশনে এগিয়ে দিতে যাওয়ার পরে যখন রামদাস তলোয়ারকর চলে যায় গাড়িতে করে, তখন অপূর্ব একটু ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে ওই প্ল্যাটফর্মের উপরেই বিভিন্ন বেঞ্চ রয়েছে, তো একটা বেঞ্চতে বসে পড়েছে, কোনো একটা বেঞ্চে বসে পড়েছে। এইবার দেখা যাবে যে তখনকার সময়ে এই যে বেঞ্চগুলো থাকে, এই বেঞ্চগুলো ইউরোপিয়ানদের জন্য নির্ধারিত থাকতো, আর ভারতীয়দের কোনো উচ্চপদস্থ বড় কোনো কর্মী তার জন্য বিভিন্ন রকমের বেঞ্চ রয়েছে। তো অপূর্ব বুঝতে পারেনি যে ওই বেঞ্চটা ইউরোপিয়ানদের জন্য নির্ধারিত। ফলে সে বসে পড়ার কারণে দেখা যাবে যে ওই প্ল্যাটফর্মে বেশ কয়েকজন যুবক ছোকরা যারা ফিরিঙ্গি, তো এইরকম কয়েকজন ফিরিঙ্গি তারা যখন এসে দেখলো যে অপূর্ব এইরকম তাদের বেঞ্চে বসে রয়েছে, তো অপূর্বকে প্রায় লাথি মেরে তাকে ওখান থেকে ফেলে দেয় এবং তাকে তাদের বুটের ছাপ সব অপূর্বের গায়ের উপর পড়ে, অপূর্বের জামার ওপর সব ছাপ তৈরি হয়ে যায়। অর্থাৎ তারা শুধুমাত্র লাথি মারতে থাকে অপূর্বকে। ফলে ওই প্ল্যাটফর্মে থাকা চতুর্থ শ্রেণীর কর্মচারী, যাদেরকে আমরা গ্রুপ ডি লেভেলের কর্মচারী হিসেবে চিনি, তো সেই রকম কিছু কর্মচারী, কুলি টুলি, এই সমস্ত ব্যক্তিরা এরা এসে ছাড়িয়ে দেয়। এইবার অপূর্বকে ছাড়িয়ে দেওয়ার পরে ওরা এসে এবার তো অপূর্বকে বকাঝকা করে। কারণ কি না, তুমি তো না জেনে শুনে ওদের বেঞ্চে বসে পড়েছো, এটা তো তোমারই দোষ। এইভাবে তারা মানে অপূর্বকে দোষারোপ করে। যাই হোক, অপূর্বের বলে যে তোমার হাড় পাঁজরা ভেঙে দেয়নি, এটাই ভালো, এটাই শ্রেয়, যে দোষটা তোমারই ছিল, সুতরাং ঠিক হয়েছে। তো তাদের মনে এইরকম। ফলে অপূর্ব চিন্তাভাবনা করলো যে শুধুমাত্র বেঞ্চে বসার কারণে আমার ওপর এত অত্যাচার করলো আর এরা সহ্য করে নিল, এই বিষয়টাকে আমার তো স্টেশন মাস্টারের কাছে জানানো দরকার। তো এইভাবে অপূর্ব ছুটে গেল স্টেশন মাস্টারের কাছে। এইবার দেখা যাবে যে স্টেশন মাস্টার তিনিও ছিলেন একজন ইউরোপিয়ান। ফলে সেও অপূর্বকে বিভিন্ন ভাষায় কথা বলে তাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয়। ফলে এই বিষয়টিও অপূর্বের মনে একটা দাগ কাটে। অর্থাৎ অপূর্ব প্রথম জীবনে আমরা দেখি যে স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত হওয়ার কারণে সে যেরকম তার মনের মধ্যে একটা স্বদেশ প্রেম ছিল,
ফলে সেই স্বদেশ প্রেমটা আরও জাগ্রত হয় এবং বিদেশিদের প্রতি, ইউরোপিয়ানদের প্রতি, ব্রিটিশদের প্রতি তার যে ক্ষোভ, সেই ক্ষোভটা আরও চরমে পৌঁছায়। অর্থাৎ এই যে দুটো ঘটনা ঘটলো, এই দুটো ঘটনা তার মনের মধ্যে যে দাগ টানে, এটা খুব তার মনের মধ্যে বেজেছিল। ফলে তার স্বদেশ প্রেম আরও জাগ্রত হতে শুরু করে। এইবার কিছুদিন অতিবাহিত হওয়ার পর অপূর্ব প্রায় এই দুটো ঘটনা প্রায় ভুলতে চলেছে, অর্থাৎ প্রায় ভুলেই গিয়েছে। এইবার একটা সময়ে অপূর্ব যখন অফিসে চলে যায়, আর তার যে চাকর ছিল তেওয়ারি, সেই তেওয়ারির মতো আরও আশেপাশের বাড়িতে যে সকল চাকর চাকরানি থাকে, তারাও একটা পরামর্শ করলো যে আমরা একদিন এখানকার বিখ্যাত যে নাচ, বার্মা নাচ আমরা দেখতে যাব। ফলে ওরা একদিন সময় করে বার্মা নাচ দেখতে চলে গেল। অপূর্ব এদিকে অফিসে চলে গেল। ফলে দেখা যাবে যে তাদের যখন তারা ফিরে এলো বাড়িতে, আসার পরে দেখলো যে বাড়িতে দরজার সামনে যে তালাটা মারা আছে, তালাটা তাদের নয়, বরং অন্য কেউ তালা মেরে রেখেছে। ফলে তারা দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, দেখলো যে ভারতী উপর থেকে সিঁড়ি থেকে নেমে আসছে। ভারতী এসে তালাটা খুলে দিয়ে বলল যে তোমাদের বাড়িতে এইরকম চুরি হয়েছিল। তো এদের পুরোপুরি সন্দেহ জাগলো। কিসের সন্দেহ? যে ভারতীর সাথে আমাদের যে ঝগড়া হয়েছে, সেই সূত্রে ভারতী হয়তো চুরিটা করেছে, আর নয়তো সে কাউকে দিয়ে এই চুরিটা করিয়েছে। ফলে তাদের মনের মধ্যে এই সন্দেহটা জাগলো। কিন্তু ভারতী বারবার তাদের বলে, না আমি চুরি করিনি, আর আমি এত নিচু কাজ করতেই পারি না। কিন্তু তারা বারবার সন্দেহ করে ভারতীকে বলে। কিন্তু ভারতী জানায় যে যখন চুরি হচ্ছিল, আমি তখন উপর থেকে যখন নেমে আসি, তখন তারা তাড়াহুড়ো করে পালিয়েছে। কিন্তু তারা জিনিসপত্রের তেমন কিছু নেয়নি, কিছু টাকা পয়সা বোধহয় নিয়েছে। তো এরা হিসেব করে দেখলো যে হ্যাঁ, প্রায় 280 টাকার মতো একটা টাকা তারা নিয়ে চলে গিয়েছে। জিনিসপত্র ঠিকঠাক আছে, আর সমস্ত জিনিসপত্রের হিসেব ভারতী একদম লিখে লিখে খাতা ভর্তি করে এদের কাছে দিয়ে দিয়েছে যে এই সমস্ত জিনিসপত্র রয়েছে, আর এই জিনিসপত্র বোধহয় চুরি হয়েছে। ফলে এদের সন্দেহটা আরও নিগুড় হয়ে গেল, অর্থাৎ সন্দেহটা আরও দৃঢ় হলো যে তাহলে কী করে জানলো এই বিষয়গুলো। ফলে অপূর্ব বলল যে আমি থানায় গিয়ে ডায়েরি করব ওই ভারতীর নামে। ভারতী বলল যে কাজটা তুমি করো না, কারণ আমি এত নিচু কাজ করতেই পারি না, আর থানায় গেলে হয়তো তারাও বলবে যে হয়তো আমি কাজটা করেছি, কিন্তু আমি এরকম নিচু কাজ করতেই পারি না। কিন্তু এরা যখনই ভারতী বাধা দেওয়ার চেষ্টা করেছে, এরা তাহলে বুঝলো যে ও নিশ্চয়ই এই চুরিটা ও নিশ্চয়ই করেছে। ফলে দেখা যাবে যে অপূর্ব একটা সময়ে থানায় গেল। থানায় যাওয়ার পরে দেখলো যে তার বাবার যে বন্ধু নিমাইবাবু, তিনি ওই থানায় রয়েছেন। তো নিমাইবাবুকে এই অপূর্ব কাকাবাবু বলে ডাকতো। কাকাবাবু আপনি এখানে? নিমাইবাবু তখন বলল যে এখানে আমি এসেছি ওই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, আমরা গোয়েন্দা সূত্রে খবর পেয়েছি যে সে নাকি এই বার্মাতে এসেছে, অর্থাৎ এই রেঙ্গুনে এসে উঠবে, সেজন্য আমরা আগে ভাগেই এসেছি। আর আমাদের কাছে খবর রয়েছে যে সে হয় জাহাজ পথে আসবে অথবা রেলপথে আসবে, সেজন্য সেই তদন্ত করার জন্য কিংবা তাকে গ্রেপ্তার করার জন্য আমরা এখানে এসেছি। তো এইভাবে থানায় যাওয়ার পরে সেখান থেকে আমাদের এই পাঠটা শুরু হবে, অর্থাৎ পুলিশ স্টেশনে যাওয়ার পরে অপূর্ব সেখান থেকে আমাদের এই পাঠটা শুরু হবে। দেখো এখান থেকে পাঠটা শুরু হয়েছে। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। অর্থাৎ মানে যখন এই কাকাবাবুর সাথে অপূর্বের দেখা হলো, তারপর কাকাবাবুর সাথে অপূর্ব যখন জাহাজ ঘাটায় যাবে, গিয়ে জাহাজ ঘাটা থেকে বেশ কয়েকজনকে, এখানে দেওয়া রয়েছে প্রথম লাইনে দেখো জন ছয়েক বাঙালি, এদেরকে সন্দেহ করে ওই নিমাইবাবু আর অন্যান্য পুলিশ যে সমস্ত কর্মীরা ছিল, তারা এদেরকে নিয়ে আসবে থানায় জিজ্ঞাসাবাদের জন্য। আর সেই জিজ্ঞাসাবাদের জন্য যখনই নিয়ে আসবে, তো অপূর্ব এদের সাথে চলে আসবে থানায়। আর তারও একটা দরকার ছিল, প্রয়োজন ছিল যে থানায় ডায়েরি করতে হবে, সেই সূত্রে সেও আসে। আসার পরে সে যেখান থেকে এই যে ঘটনাগুলো দেখে, সেগুলো এই আমাদের গল্পের মধ্যে রয়েছে। আমরা গল্পটা লাইন বাই লাইন পড়ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য গল্পের মূল বিষয়বস্তু হলো যে এই থানায় আসার পরে থানার সমস্ত ঘটনা, সমস্ত হাসি ঠাট্টা, অর্থাৎ যে 6 জন ছিল তাদের মধ্যে 5 জনকে
মানে বিভিন্ন চেকিং করার পরে তল্লাশি করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। দেওয়ার পরে একজনকে মানে একটু বেশি সন্দেহ হওয়ার কারণে তাকে আটকে রাখা হবে। তার নাম গিরিশ মহাপাত্র। তার সমস্ত শরীরের বর্ণনা, তার যাবতীয় সব কিছু এই গল্পের মধ্যে রয়েছে, তোমরা একটু পরে পড়ে নেবে। আর আমি সমস্ত খুঁটিয়ে বলছি না। যাই হোক, তার নাম গিরিশ মহাপাত্র এই দেওয়া রয়েছে। দেখো, এই গিরিশ মহাপাত্রের আসল পরিচয় কিন্তু সব্যসাচী মল্লিক, অর্থাৎ সে ছদ্মবেশে এখানে এসেছে। আর সেই ছদ্মবেশের কী ভাবে সে সেজেছিল সেই ঘটনাগুলো এই গল্পের মধ্যে রয়েছে, তোমরা একটু পড়ে নিও ভালোভাবে এই ঘটনাগুলো। আর তার যখন ট্যাঙ্ক থেকে কিংবা তার গাঁট থেকে, কোমরের গাঁটি থেকে যখন গাঁজার কলকে পাবে, তখন সেই হাসির ঘটনাটা খুবই জমে উঠবে। আর তার পকেট থেকে যে বিষয়গুলো পাবে সেগুলো হলো, দেখে নাও, যে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা, এই সমস্ত। আর পকেট থেকে একটা লোহার কম্পাস, মাপ করিবার মাঠের কাঠের একটা ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই, একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। অর্থাৎ এগুলো তার কাছ থেকে পাবে। এই ঘটনাগুলো এই গল্পের মধ্যে রয়েছে। যে সমস্ত এই যে ঘটনা, এগুলো একটা হাসির বিষয় রয়েছে। যে এটা যখন অপূর্ব থানায় গিয়ে দেখবে, তখন সে হাসার কারণে বা হাসি ঠাট্টার পরিবেশ হওয়ার কারণে সে নিজেই ডায়েরি করতে ভুলে যাবে। পরবর্তী সময়ে দেখা যাবে যে অপূর্ব আবার চলে আসবে বাড়িতে। তারপর অপূর্বের যে কোম্পানি, সেই কোম্পানির বড় সাহেব অপূর্বকে ভামো নামক একটা জায়গায়, ওই রেঙ্গুন থেকে ভামোতে যাওয়ার জন্য তাকে নির্দেশ দেবে যে আমাদের এই সমস্ত কোম্পানিগুলোর কাজ ভালো হচ্ছে না, আর আমি চলে যাওয়ার পরে সমস্ত দায় দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। সেজন্য তুমি একটু ভামোতে গিয়ে এই সমস্ত কাজের যে সকল লোকের যা যা দায়িত্ব, সেই দায়িত্বগুলো পুরো করে দিয়ে আসলে সেখানে কাজটা চালু হয়ে যাবে। ফলে অপূর্ব দেখলো যে ঠিক আছে, আমার তো যাওয়া দরকার, আর এখানে অনেক দিন ধরেই আছি, আমার মনটা ঠিক স্থির হচ্ছে না, সেহেতু একটু বাইরে থেকে ঘুরে আসা যাবে। সেহেতু সে ট্রেনের মধ্যে ফার্স্ট ক্লাস টিকিট কাটার পরে যখন ট্রেনে করে যাবে, তো সেই সময় দেখা যাবে যে একজন পুলিশের সাব ইন্সপেক্টর সে অপূর্বকে বিভিন্নভাবে, মানে ফার্স্ট ক্লাস যাত্রী হওয়া সত্ত্বেও রাত্রে তিনবার তাকে ঘুম থেকে জাগাবে, বিভিন্ন রকম বিরক্ত করবে। ফলে অপূর্ব তাকে বলতে বাধ্য হয় যে আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, সুতরাং আমাকে এরকম ডিস্টার্ব করতে পারেন না আপনি। ফলে সে বলবে যে ওইসব নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। অর্থাৎ সেও একজন যেহেতু ইউরোপিয়ান ছিল এবং অপূর্ব ছিল ভারতীয়, তাই সেও অপূর্বের ওপর এইরকম অত্যাচার করতে চাইছে। ফলে এই সমস্ত ঘটনাগুলো দেখা যাবে যে অপূর্বের মনের মধ্যে একটা খারাপ দাগ টানে। ফলে তার স্বদেশের প্রতি প্রেম, স্বদেশের প্রতি ভালোবাসা তৈরি হয়, আর সে স্বদেশপ্রেমী হতে বাধ্য হয়। আর ইউরোপিয়ানদের প্রতি বা বিদেশিদের প্রতি তার মনের মধ্যে একটা ঘৃণা তৈরি হয়। এইভাবে গল্পের এখানে শেষ হয়েছে তোমাদের পাঠ্যাংশটি। যে গল্পটা আশা রাখছি তোমাদের একটু ভালো লেগেছে। যাই হোক, তো পরবর্তীতে এই গল্প থেকে যে সকল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব আমরা। সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে। অর্থাৎ যে যে প্রশ্নগুলি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, আর সেগুলো পেতে গেলে অবশ্যই তোমাদেরকে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।